অ্যাপুইয়া মোহনবাগানে ফাইনাল হয়ে যাওয়ার পর এবার ইস্টবেঙ্গল কোন মিডফিল্ডারকে টার্গেট করবে? ইস্টবেঙ্গল ষষ্ঠ বিদেশি হিসাবে কাকে নিয়ে চিন্তাভাবনা করছে? তো যাবতীয় সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ট্রান্সফার ভিডিওতে আলোচনা করব। তবে প্রথমেই সবাইকে স্বাগত জানিয়ে আরও বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমেই যে ট্রান্সফার নিউজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের খেলোয়াড় রাহুল কেপি, যাকে চেন্নাইন এফসি নিতে পারে এরকম খবর ছিল। তিনি কিন্তু সম্ভবত হয়তো কেরালা ব্লাস্টার্সের সাথেই কন্ট্রাক্ট এক্সটেন্ড করে থেকে যাচ্ছেন এরকমই খবর। নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু বদ্ধপরিকর তাদের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টমি জিরুকের কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে। লাস্ট আইএসএল সিজনে টমি জিরুকের পারফরমেন্স দেখার পর তারা কিন্তু এই সিজনে আবার টমি জিরুকের সাথে কন্ট্রাক্ট বাড়াতে চাচ্ছে। আর অন্যদিকে জামশেদপুর এফসির হয়ে লাস্ট আইএসএলে নজর কাড়া জেরেমি মানজারোকে সই করানোর পর মুম্বাই সিটি এফসি কিন্তু আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডারকে টার্গেট করছে এরকমই খবর। স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার জন টোরাল, যিনি এর আগে আর্সেনালের হয়ে খেলেছেন, তো সেই জন টোরালকে কিন্তু টার্গেট করছে মুম্বাই সিটি এফসি এরকমই খবর। 29 বছর বয়সী জন টোরাল কিন্তু লাস্ট খেলেছেন গ্রিসের সুপার লিগে। প্রাথমিকভাবে তিনি কিন্তু বার্সিলোনার লা মাসিয়া একাডেমির প্রোডাক্ট, সেখান থেকে উঠে এসেছেন। এরপরে আর্সেনালের বিভিন্ন যুবস্তরে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে জন টোরালের। এছাড়াও স্পেনের আন্ডার-17 টিমের সদস্য একটা সময় ছিলেন তিনি। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসি অ্যাপুইয়ার ক্ষেত্রে তারা না পারলেও ছাং থেকে কিন্তু কোনোভাবেই তারা ছাড়বে না এরকমই কিন্তু খবর পাওয়া গেছে। তবে মুম্বাই সিটি এফসি ছাং থেকে যদি না পায় তাহলে মোহনবাগান কিন্তু আরেকজন লেফট উইঙ্গারের দিকে যেতে পারে। তো সেক্ষেত্রে এর আগে তাদের যারা টার্গেট ছিল তাদের মধ্যে নাওরেম মহেশ সিং রয়েছেন, যিনি ইস্টবেঙ্গলের হয়ে খুবই সফল। তো তাকে নেওয়ার জন্য কি মোহনবাগান ঝাঁপাবে নাকি অন্য কোনো প্লেয়ারকে নিতে তারা ঝাঁপাবে? অলরেডি জামশেদপুর এফসির মোহাম্মদ সানান, যিনি গত আইএসএলে কিন্তু বেশ নজর কেড়েছেন, তো তার দিকেও কিন্তু টার্গেট আছে মোহনবাগানের। তো এখন এটাই দেখা যে লেফট উইংয়ে কোন খেলোয়াড়কে মোহনবাগান যুক্ত করে তাদের দলে। আর অন্যদিকে অ্যাপুইয়াকে না নিতে পারলেও ইস্টবেঙ্গল কিন্তু আরও মিডফিল্ডারদের দিকে নজর রেখেছে। এখন ইস্টবেঙ্গল কোন মিডফিল্ডারকে সই করাতে পারবে সেটাই দেখার। কেরালা ব্লাস্টার্সের জিকসান সিং কিন্তু আগামী সিজনে তার যে কন্ট্রাক্ট সেটা ওভার হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে জিকসান সিংকে এই সিজনেই কিন্তু কেরালা ব্লাস্টার্স চেষ্টা করবে যে সেল করে দিতে। তো তার দিকে ইস্টবেঙ্গল টার্গেট করে কিনা বা ইস্টবেঙ্গল তাকে নিতে পারে কিনা সেটাই এখন দেখার। আর যদি জিকসান সিংয়ের ডিলটাও না হয় সেক্ষেত্রে কিন্তু ভিভিন মোহানানের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে এরকম কিন্তু খবর ছিল। তবে ভিভিন মোহানানের সাথে কেরালা ব্লাস্টার্স কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চায়, তারা কোনোভাবেই ভিভিন মোহানানকে ছাড়ার চেষ্টা করছে না। তো সেই জায়গা থেকে ভিভিন মোহানানের বিষয়টাও কি দাঁড়ায় সেটা দেখার। আর অন্যদিকে যেহেতু কার্লোস কোয়াড্রাতের পার্সোনাল ফেভারিট একজন খেলোয়াড়, তিনি হচ্ছেন বেঙ্গালুরু এফসির সুরেশ সিং ওয়াংজাম, যাকে কার্লোস কোয়াড্রাত যখন বেঙ্গালুরু এফসিতে ছিলেন নিজের হাতে তৈরি করেছেন। তো সেই জায়গা থেকে সুরেশ সিং ওয়াংজামকে নিতে ইস্টবেঙ্গল ঝাঁপায় কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একজন খেলোয়াড় নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এখন কাকে তারা সই করাতে পারে সেটাই কিন্তু এখন দেখার। অন্যদিকে বিদেশি ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে একজন বিদেশি ইস্টবেঙ্গল নেবে, এটা প্রায় কনফার্ম। তো সেই জায়গা থেকে লা লিগা 2তে খেলা একজন খেলোয়াড়ের নাম কিন্তু আসছে, যদিও তার নামটা এখনই ডিসক্লোজ করছি না আমরা, তবে লা লিগা 2তে তিনি খেলেছেন এরকম খবর। এবং সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনেই তিনি কিন্তু খেলতে পারেন। এছাড়াও কিন্তু বেশ কিছু প্রোফাইল রয়েছে ইস্টবেঙ্গলের হাতে, যারা ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারেন এরকম সব খেলোয়াড়রা রয়েছেন। তো সেই জায়গা থেকে এই জায়গাটা নিয়েও কিন্তু ইস্টবেঙ্গল খুব দ্রুত ডিসিশন নেবে যে কাকে তারা সই করাবে ষষ্ঠ বিদেশি হিসাবে, এবং এই অ্যানাউন্সমেন্টটা হয়তো সবার লাস্টের দিকে আসবে। তবে যেই জায়গাটা নিয়ে ইস্টবেঙ্গলের সবথেকে বড় সমস্যা হতে পারে সেটা হচ্ছে সেন্টার ব্যাক, কারণ অ্যালেক্স হাজির বিষয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসির উপর নির্ভর করছে। হায়দ্রাবাদ এফসি যদি অ্যালেক্স হাজিকে না ছাড়ে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কিছু করার নেই। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কী ডিসিশন নেয়, কাকে তারা টার্গেট করে, কারণ আইএসএলে কিন্তু সেরকম ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাক আর নেই খুব একটা, যারা ফ্রি রয়েছেন। বিকাশ ইউমনাম রয়েছেন চেন্নাইন এফসির, কিন্তু তারকে চেন্নাইন এফসি কোনোভাবেই ছাড়বে না। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের অন্যতম খেলোয়াড় হর্মিবাম, তাকেও কেরালা ব্লাস্টার্স ছাড়ছে না এই সিজনে এরকম খবর। তো সেই জায়গা থেকে
একান্তই যদি আইএসএল এর কোনো সেন্টার ব্যাককে না পাওয়া যায় তাহলে কিন্তু আই লিগের কোনো সেন্টার ব্যাকের দিকেও ইস্টবেঙ্গল যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরেকজন ভারতীয় সাইড ব্যাককে কিন্তু সই করাতে পারে ইস্টবেঙ্গল, এরকম খবর রয়েছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ডিপার্টমেন্টে কিন্তু ইস্টবেঙ্গল গুছিয়ে নিয়েছে। বিদেশিদের ক্ষেত্রে দিমিত্রি ডায়মেন্টাকস, মাদি তালালের মতো বিদেশিদের তারা সই করিয়েছে। অন্যদিকে আই লিগে এবং কলকাতা লিগে ভালো খেলা মোহামেডান স্পোর্টিংয়ের ডেভিডকে তারা সই করিয়েছে স্ট্রাইকিং ডিপার্টমেন্টে। অন্যদিকে মিডফিল্ডে কিন্তু মার্ক জোথান পুইয়ার মতো প্লেয়ারকে তারা সই করিয়ে নিয়েছে অলরেডি। এছাড়াও সাউল ক্রেসপোর কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে। উইংয়েও কিন্তু ভালো খেলোয়াড়রা রয়েছেন ইস্টবেঙ্গলে। তো সেই জায়গা থেকে এখন কিন্তু নিজেদের ডিফেন্সটাকে মূলত গোছানোটাই মেন লক্ষ্য হবে ইস্টবেঙ্গলের, কারণ গোলকিপার পার্টেও কিন্তু দেবজিৎ মজুমদারের অ্যাডিশন হওয়ার জন্য ইস্টবেঙ্গলের গোলকিপিং স্কোয়াডটাও অনেকটা শক্তিশালী হয়েছে। সেন্ট্রাল ডিফেন্স এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, এই দুটো জায়গায় যদি ইস্টবেঙ্গল শর্ট আউট করতে পারে এবং তার সাথে যদি সাইড ব্যাক পজিশনটা স্ট্রেনদেন করতে পারে, কারণ অলরেডি কিন্তু নিশু কুমারের সাথে ইস্টবেঙ্গল এই মরশুমেও কন্ট্রাক্ট করছে। তো সেই জায়গা থেকে নিশু কুমার অবশ্যই ফার্স্ট টিমে অন্যতম চয়েস হবেন এবং মার্ক জোথান পুইয়াও দরকার হলে লেফট ব্যাকে খেলতে পারেন। তো সেই জায়গা থেকে রাইট ব্যাকে আরও অপশান বা রাইট ব্যাক লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারেন, এরকম প্লেয়ার যদি দলে আসেন তাহলে কিন্তু দলের ডিফেন্সটা আরও স্ট্রং হবে। আর অন্যদিকে সেন্টার ব্যাক এবং সিডিএম পজিশনে দুজন অন্তত যদি ভারতীয় প্লেয়ার আরও আসেন তাহলে কিন্তু অবশ্যই এই দুটো জায়গাও কিন্তু যথেষ্ট স্ট্রেনদেন হবে। তো সেই জায়গার থেকে টিমটা কিন্তু খুব ব্যালেন্সড একটা জায়গায় চলে আসবে। তো এটা কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গলকে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। যেটা গত সিজনে ইস্টবেঙ্গল স্ট্রাগল করেছে, সেটা কিন্তু যেরকম অ্যাটাকিং পার্টেও সমস্যা ছিল সেরকম কিন্তু ডিফেন্সিভ পার্টেও সমস্যা ছিল। তো ডিফেন্সটা না গোছাতে পারলে কিন্তু কিছুতেই অ্যাটাকিং পার্টটা ভালো করেও লাভ হবে না। তো ডিফেন্সটাকে কিন্তু ইস্টবেঙ্গলকে গোছাতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী দিনে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।